ভাবুন তো, প্রাচীন ভবিষ্যৎবাণী আর আজকের আধুনিক ভূ রাজনীতি যদি হুবহু একটা বিন্দুতে এসে মিলে যায়, ব্যাপারটা কেমন হবে? আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে আপনাদের স্বাগতম। এখানে আমরা সাম্প্রতিক বিভিন্ন উৎস থেকে আসা বেশ কিছু চাঞ্চল্যকর দাবি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। দাবিগুলো মূলত আল মালাহামা নামের এক আসন্ন বৈশ্বিক সংঘাত নিয়ে। তো চলুন বিভিন্ন তত্ত্ব আর ভবিষ্যৎবাণীতে এই সম্ভাব্য মহাযুদ্ধকে ঠিক কিভাবে তুলে ধরা হয়েছে তার গভীরে ডুব দেওয়া যাক। তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এখানকার কিছু নির্দিষ্ট ধর্মীয় আর ভূ রাজনৈতিক পরিভাষা একটু বুঝে নিই। যেমন ধরুন, আল মালহামা এর মানে হলো একটা মহাযুদ্ধ, বা সোজা কথায় যাকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ বলা হচ্ছে। আর ফিতনা মানে হলো বৈশ্বিক দুর্যোগ বা ভীষণ কঠিন পরীক্ষার একটা সময়। এই দুটো শব্দ বুঝলে আজকের পুরো আলোচনার প্রেক্ষাপট ধরাটা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা ঠিক কি নিয়ে কথা বলতে যাচ্ছি। 1. আল মালহামার ধারণা। 2. এই যুদ্ধ শুরুর সম্ভাব্য ভূ রাজনৈতিক কারণ। 3. বিভিন্ন জাতির পতনের ভবিষ্যৎবাণী। আর 4. এই চরম দুর্যোগের সময় টিকে থাকার উপায়। হ্যাঁ, আমরা কিন্তু ঊনবিংশ শতাব্দীর ফ্রিম্যাসনারি থেকে শুরু করে প্রাচীন ইসলামিক ভবিষ্যৎবাণী, এই একদম ভিন্ন ঘরানার বিষয়গুলোকে আজ এক সুতোয় গাঁথার চেষ্টা করব। প্রথমেই আসি 1 নম্বর পয়েন্টে, আল মালহামার ধারণা, ষড়যন্ত্র ও ভবিষ্যৎবাণী। চলুন দেখি এই বৈশ্বিক সংঘাতের পেছনের কারণগুলো নিয়ে উৎসগুলো ঠিক কী ধরনের ভিত্তি তৈরি করছে। উৎসগুলো বলছে 1871 সালে অ্যালবার্ট পাইক নামের একজন 33 ডিগ্রি ফ্রিম্যাসন নাকি একটা চিঠি লিখেছিলেন, যেখানে তিনি 3টি বিশ্বযুদ্ধের একেবারে স্পষ্ট রূপরেখা দিয়ে যান। দাবি করা হচ্ছে এর চূড়ান্ত উদ্দেশ্যই হলো লুসিফার বা দাজ্জালের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। একটু খেয়াল করুন, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল জার্মান আর ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে, দ্বিতীয়টি হলো ফ্যাসিজম বনাম জায়নবাদ, আর সবচেয়ে শিওরে ওঠার মতো দাবিটি হলো ভবিষ্যতের তৃতীয় বিশ্বযুদ্ধটা নাকি হবে জায়নবাদ এবং মুসলিমদের মধ্যে। আর এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ দাবিটা। বলা হচ্ছে এই গোপন সংগঠনগুলো নাকি বর্তমানে আমাদের বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা আর সরকারগুলোকে একেবারে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। উদাহরণ হিসেবে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই সাপের প্রতীকের কথা বলছে, কিংবা গত 30 বছর ধরে আমেরিকার মতো পরাশক্তির উপর তাদের প্রচ্ছন্ন প্রভাবের কথা টানছে। তাদের মতে এই সব কিছুর আসল টার্গেট হলো আগামী 10 থেকে 20 বছরের মধ্যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বা আল মালহামা বাঁধিয়ে লুসিফার বা দাজ্জালের শাসন কায়েম করা। অবিশ্বাস্য লাগছে, তাই না? এবার চলুন 2 নম্বর অংশে যাই, সম্ভাব্য ভূ রাজনৈতিক কারণ, আধুনিক জোট ও সংঘাত। এবার আমরা ঐতিহাসিক ষড়যন্ত্র তত্ত্ব থেকে বেরিয়ে দেখব আধুনিক বিশ্বের সমীকরণগুলো আসলে কি বলছে এবং কিভাবে এই যুদ্ধটা সত্যি বেঁধে যেতে পারে। বর্তমানের আধুনিক সামরিক ব্লকগুলোর মুখোমুখি অবস্থান কিন্তু আসলেই ভাবিয়ে তোলার মতো। একদিকে দেখুন, রাশিয়া বনাম ন্যাটো জোটের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে চীন আর কোয়াড জোটের মানে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে সংঘাতের একটা স্পষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে। উৎসগুলো জোরালোভাবে বলছে আধুনিক বিশ্বের এই পাল্টাপাল্টি অবস্থানগুলোই মূলত ওই মহাযুদ্ধের বারুদে আগুন জ্বালিয়ে দিতে পারে। এখানে আরেকটা মারাত্মক ভূ রাজনৈতিক দাবির কথা বলা হয়েছে। যদি কোনো কারণে পশ্চিমা শক্তিগুলোর পতন ঘটে, তবে নাকি বিশ্বব্যাপী গণতন্ত্রেরই অবসান হতে পারে। বক্তাদের মতে, ধরুন তাইওয়ানের মতো কোনো একটা জায়গায় সংঘাত শুরু হলো আর সেখানে পশ্চিমা বিশ্ব হেরে গেল, তাহলে তার পরিণতি কি হবে? তারা বলছেন পুরো পৃথিবী থেকে গণতন্ত্র চিরতরে মুছে যাবে আর তার জায়গা দখল করে নেবে সমাজতন্ত্র বা সাম্যবাদ। এরপর আসি 3 নম্বর পয়েন্টে, পতনের ভবিষ্যৎবাণী, হুজাইফা রাদিয়াল্লাহু আনহুয়ের হাদিস। মজার ব্যাপার হলো আধুনিক এই ভূ রাজনীতিক চালচিত্রকে কিভাবে প্রাচীন ইসলামিক ভবিষ্যৎবাণীর সাথে মেলানো হয়েছে, এবার আমরা সেটাই দেখব। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসের উপর ভিত্তি করে বিভিন্ন জাতির পতনের একেবারে সুনির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে শুরুতেই মিশর আর ইয়েমেনের মতো অঞ্চলগুলোতে পরিবেশগত আর অর্থনৈতিক বিশাল বিপর্যয় নেমে আসবে। যেমন নীল নদ শুকিয়ে যাওয়ার কারণে মিশরের পতন হবে আর ইয়েমেন শেষ হবে পঙ্গপালের আক্রমণে। একইভাবে মক্কা ও মদিনায় তীব্র ক্ষুধা ও দুর্ভিক্ষ, পারস্যের ডাকাত ও লুণ্ঠন আর পানিতে ডুবে বস্ত্রার ধ্বংস হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ধ্বংসের এই তালিকাটা কিন্তু আরও ভয়ঙ্কর ভূরাজনৈতিক পতনের দিকে ইঙ্গিত করেন। সবচেয়ে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে বলা হচ্ছে তুর্কিদের হাতে নাকি রাশিয়ার পতন ঘটবে, কিন্তু এরপরেই একটা পারমাণবিক বোমা বিস্ফোরণে তুর্কিরাও ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, পাকিস্তান ও হিন্দুস্তানের মধ্যকার তীব্র সংঘাত, তিব্বতের হাতে হিন্দুস্তানের পরাজয় এবং সবশেষে কুফায় একেবারে পাইকারি বা সম্পূর্ণ গণহত্যার কথাও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। তো এই শেষ জামানার ঘটনাগুলো আসলে কোনটার পর কোনটা ঘটবে, উৎসগুলো এর একটা পরিষ্কার ক্রম তুলে ধরছে।
তারা বলছে প্রথমেই আসবে একটা ভয়ানক অর্থনৈতিক বিপর্যয় আর বিশ্বজুড়া দুর্ভিক্ষ। এরপর মুসলিম আর জায়ানবাদী শক্তিগুলোর মধ্যে শুরু হবে মারাত্মক রক্তক্ষয়ী সংঘাত। আর সবশেষে এই যুদ্ধের একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবির্ভূত হবেন ইমাম মাহাদি, যিনি এই মহাসংঘাতের অবসান ঘটাবেন। এবার আসি আমাদের শেষ অংশে, ফিতনায় টিকে থাকার উপায়, দুঃসময়ের নির্দেশনা। এতক্ষণ তো ধ্বংস আর যুদ্ধের কথা শুনলাম, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চরম বিশৃঙ্খল আর দুর্যোগের সময়টায় টিকে থাকার জন্য বক্তারা ঠিক কী করতে বলছেন? এই সময়টা যে কতটা কঠিন হবে সেটা বোঝাতে উৎসগুলোতে বারবার জোর দেওয়া হয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে দেয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপদেশের কথা উল্লেখ করা হয়েছে এখানে। সেখানে বলা হচ্ছে, এই ফিতনার সময়ে নিজের ঈমান বা বিশ্বাসটুকু ধরে রাখা নাকি হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা ধরে রাখার মতোই ভয়ঙ্কর কঠিন একটা কাজ হবে। আর তাই এই দুঃসময়ে টিকে থাকার জন্য টেক্সটগুলোতে দুটো আলাদা রাস্তার কথা বলা হয়েছে। প্রথম পথটা হলো চুপচাপ বাড়িতে বসে থাকা, জনসমাগম একদম এড়িয়ে চলা আর নিজের পাপের জন্য একা একা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। অন্যদিকে দ্বিতীয় পথটা হলো ভয় না পেয়ে জনসম্মুখে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ করা। দাবি করা হচ্ছে, যারা এই চরম বিপদের দিনে সাহসের সাথে দ্বিতীয় পথটা বেছে নেবেন তারা নাকি 50 জন শহীদের সমান সোয়াব বা পুণ্য লাভ করবেন। আজকের এই আলোচনা পর্বের একদম শেষে এসে আমরা একটা গভীর চিন্তায় পড়ে যাই। আচ্ছা, ঐতিহাসিক ষড়যন্ত্র তত্ত্ব ঠিক কোথায় গিয়ে শেষ হচ্ছে, আর আধুনিক ভবিষ্যৎবাণীগুলোই বা কোত্থেকে শুরু হচ্ছে? এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার যে বক্তারা কিভাবে ঊনবিংশ শতাব্দীর একটা কথিত চিঠি, আধুনিক যুগের পারমাণবিক জোট আর প্রাচীনকালের ধর্মীয় ভবিষ্যৎবাণীগুলোকে একেবারে নিখুঁতভাবে এক সুতোয় গেঁথে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর একটা ম্যাপ দাঁড় করানোর চেষ্টা করেছেন। এটা কিন্তু সত্যি আমাদের চারপাশের পৃথিবীটাকে একদম নতুন একটা চোখে দেখতে বাধ্য করে, তাই না? পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।